শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আই অন টেলিভিশনের নিয়মিত আয়োজন উইমেন্স ওয়ার্ল্ডে। আমি শামীমা মিতা রয়েছি আপনাদের সাথে। আজ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21 মানে মাথা নত না করা, 21 মানে আরও এগিয়ে যাওয়া। আর এই 21শে ফেব্রুয়ারি এই দিনটি আজ বাঙালি জাতির সবচেয়ে বড় গর্বের দিন। কারণ এই দিনটির সাথে বাঙালি জাতি তার পরিচয় বহন করে সারা বিশ্বের কাছে। এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, এই দিনটি যাদের জন্য আমরা পেয়েছি, যারা আমাদেরকে তাদের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে যারা এই দিনটি আমাদের দিয়েছে, আজ শ্রদ্ধাভরে স্মরণ করি সেই বীর শহীদদের, শহীদ রফিক, শফিক, বরকত, সালাম এবং আরও যাদেরকে আমরা হারিয়েছি। তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে, ভালোবাসা জানিয়ে আজ এই অনুষ্ঠান। এবং সেই সাথে সকল শহীদ জননী যারা তাদের সন্তানকে হারিয়েছেন এই দিনে, যাদের সন্তানকে উৎসর্গ করে বাঙালি জাতির জন্য এই গর্বের দিনটি নিয়ে এসেছেন, তাদের সকলের প্রতি জানাই শ্রদ্ধা, সালাম এবং ভালোবাসা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আছেন আমাদের সাথে আজ এই মুহূর্তে এই মহান ভাষা দিবসে বিশেষ আয়োজনে, তাদের সকলের জন্য রইল ভাষা দিবসের শুভেচ্ছা। আপনারা দেখছেন স্কাই চ্যানেল 782 আই অন টেলিভিশন। আর আজ এই টেলিভিশনের স্টুডিওতে আমার সাথে এই ভাষা দিবস এবং ভাষা আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে কথা বলবার জন্য, মূলত সেই ভাষা আন্দোলনে নারীদের কী ভূমিকা ছিল, নারীরা কতটুকু কাজ করেছেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন দুজন অতিথি। আমি পরিচয় করে দিচ্ছি। আমার সাথে রয়েছেন, আমার পাশে রয়েছেন নাহিদ পারভিন। নাহিদ পারভিন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। কেমন আছেন? ভালো আছি। আপনাকে আমন্ত্রণ আই অন স্টুডিওতে উইমেন্স ওয়ার্ল্ডে। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ। সেই সাথে রয়েছেন আরেকজন, উনি সাইদা নাসিমা আপু। আপনাকে আমন্ত্রণ আই অন স্টুডিওতে উইমেন্স ওয়ার্ল্ডে। আপনাকেও ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। উনি কাজ করছেন এই প্রবাসে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করবার জন্য কাজ করে যাচ্ছেন সাইদা নাসিমা। আমি প্রথমে আপুর কাছে যাচ্ছি, নাহিদ পারভিন আপুর কাছে। প্রথমে যে পরিচয়টা দিলাম আপনাকে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। আমরা যতটুকু দেখেছি, যে জানি ইতিহাস থেকে, যে সেই 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন, সব কিছুর পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ভূমিকা রয়েছে। এবং ভাষা আন্দোলন, 52 ভাষা আন্দোলনের প্রধান ভূমিকাটাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই হয়েছে। তো আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসাবে এই বিষয়টি নিয়ে কতটুকু গর্ববোধ করেন এত বছর পর? আমি যতটা না গর্ববোধ করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে, তার চেয়ে বেশি গর্ববোধ করি আমি ওমেন হিসাবে। যেসব আমাদের আগে যারা এটার ভিতরে যেই পরিমাণ কন্ট্রিবিউট করেছে, আনবিলিভেবল। সো আমি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে, বাংলাদেশের রাজনীতির জন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়। যে কোনো বাংলাদেশের যে কোনো জিনিস, রাজনৈতিক গুড়া, রাজনৈতিক যে অর্জন, তা আসে ঢাকা ইউনিভার্সিটি থেকে। সো সেই হিসেবে অবশ্যই আমি গর্ব করি। এবং এই ভাষা আন্দোলনের ক্ষেত্রে যে মহিলাদের যে ভূমিকা, আমি আরও বেশি গর্বিত, আরও বেশি। আমরা সবসময় জানি যে ভাষা আন্দোলনে যে শহীদ হয়েছে, অনেকগুলো নাম আমাদের কাছে পরিচিত। তো তারপরে কিন্তু আমরা এটা জানি না যে নারীদের ভূমিকা তো অবশ্যই ছিল, কিন্তু নারীরা কীভাবে ছিল, কী ভূমিকায় ছিল, সেই বিষয়গুলো কিন্তু আমাদের অনেকের কাছে অজানা। সেই বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলবো। আমি যাচ্ছি সাইদা নাসিমা আপু আপনার কাছে। তো কেমন আছেন আপনি? আমি ভালো আছেন। আপনি তো এই ভাষা আন্দোলনের বিষয়গুলো জানেন, আমাদের যে ইতিহাস আশা করি জানেন। সেই সাথে আমরা কিন্তু এখনও এই যা কাজ করে যাচ্ছি, আমরা যারা প্রবাসে আছি, বিশেষ করে আপনি কাজ করছেন এই যে প্রবাসী যে বাংলা ভাষী মানুষ আছেন, এবং বিভিন্ন স্কুলগুলোতে যে বাংলা একটি সাবজেক্ট ছিল, একটি বিষয়, যে বিষয়ে জিসিএসসি দেওয়া যেত বাচ্চারা ভাষা, মানে বিষয় হিসাবে তারা এই ভাষাটাকে পড়াশোনা করতো। তো সেই বিষয়গুলো আস্তে আস্তে অনেকটাই চলে যাচ্ছে, অনেক স্কুল থেকে এগুলো বাদ দিয়ে দেওয়া হচ্ছে, ন্যাশনাল কারিকুলাম থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করছেন। তো এটাও বলবো যে আমি এক ধরনের আন্দোলন বলা যায় ভাষার জন্য। তো আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এই কাজগুলো করে যাচ্ছেন। তো আমি প্রথমে জানবো যে আপনি দেশ থেকে প্রবাসে কত বছর? হয়তো অনেক বছর। আপনি 20 years. 20 years. Yes.
তো এই 20 বছর বিদেশে থাকার পরও, দেশের বাইরে থাকার পর বাংলা ভাষাটাকে আপনি আপনার নতুন প্রজন্ম, আপনার সন্তান যারা আছেন তাদের মধ্যে কতটুকু আপনি দিতে পেরেছেন? আপনার তো আছেই, তাদের কাছে কতটুকু দিতে পেরেছেন বলে আপনি মনে করেন? প্রথমেই ধন্যবাদ আপনাকে, আমাকে এত সুন্দর আমাদের আজকের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারিতে আমাদের মহিলাদের নিয়ে একটা প্রোগ্রামের আয়োজন করেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি প্রথমেই আমাদের যে সব সৈনিকেরা, বীর সৈনিকেরা, আমি বলবো ওনাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই ভাষায় কথা বলতে পারছি, কিংবা ওনারা যদি ওনাদের মানে তখন একটা স্টেপ গ্রহণ না করতেন, ওনারা ভাষার জন্য রাস্তায় বের না হতেন, তাহলে হয়তো বা আজ আমাদের উর্দুতেই কথা বলতে হতো। তো আমাদের এত সুন্দর একটা ভাষা, আমরা যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই ভাষাটা পেয়েছি, আমি প্রথমেই ওনাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর আমি আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ যেন ওনাদের বেহেশতের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেন। ধন্যবাদ আপু। আমরা আপনার কাছে শুনবো, আমাদের সাথে কলার রয়েছেন, আমি একটু দেখতে চাচ্ছি আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার, কে রয়েছেন আমাদের সাথে? কলার, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের সাথে কথা বলবেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে শাহিদা নাসিমাকে বলছি, মরিয়ম আপা। আসসালামু আলাইকুম আন্টি। শাহিদা, জি, কেমন আছো? এই তো দোয়া করবেন। 21শে ফেব্রুয়ারি সম্বন্ধে আর একটু বলো সুন্দর করে। আর সবাইকে সুন্দর লাগতেছে, সবাই যেন দোয়া করে পড়ে। আমাদের যে বাংলা ভাষায় আমরা কথা বলতেছি, এটা তাৎপর্যটা বলো। আর তোমার ভালোই লাগতেছে, দেখে খুশি হইলাম। ভালো থাকো। অনেক অনেক ধন্যবাদ আপু আমাদের সাথে থাকবার জন্য। এই 21শে ফেব্রুয়ারি সম্পর্কে আপনার যদি কোনো কিছু বলবার থাকে, বিশেষ করে নারীদের ভূমিকা, আপনি বলতে পারেন আমাদের সাথে। তো অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমি সাইদা নাসিমা আপু আপনার কাছে ছিলাম যে এই যে বাংলা ভাষাটা, এই বাংলা ভাষাকে আপনি কতটুকু আপনার পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পেরেছেন? তো আমি এই কথাই মানে ছিলাম আমাদের যে আমি কিন্তু দেশে আমি বাংলায় খুবই ছিলাম। আমার বাংলাটা সবচেয়ে প্রিয় সাবজেক্ট ছিল। তো মেট্রিকে সচরাচর মানুষ 89 মার্কস পায় না, সরি 79। আমি বাংলায় 70 মার্কস এনেছিলাম। তারপরে যখন এখানে আসলাম, যেহেতু আমার অনার্স বাংলাদেশে কমপ্লিট করতে পারি নাই, আমার বিয়ে হয়ে গেল, আমি এদেশে চলে আসলাম। তো আসার পরে তারপর থেকে, আমার মেয়েটা হওয়ার পর থেকে আমি চিন্তা করি সবসময় যে আমার বাচ্চা, শুধু আমার বাচ্চা না, এখানে সব বাচ্চারা যাতে বাংলাটা পড়ে, বাংলাটা শেখে। হ্যাঁ, এই একটা মানে মানুষের, আমার মন থেকে আমি সবসময় এই জিনিসটা চাইতাম যে আমাদের। পরে দেখেন আমার মেয়ে যখন ক্লাস 1-এ রিসেপশন, তারপরে 1-এ গেল, 1 থেকে চেষ্টা করলাম যে কীভাবে স্কুলটাতে বাংলা, তারপরে বাংলাদেশে গিয়েছিলাম। তারপরে দেশ থেকে আসার পরে আমার মেয়েটা ইয়ার 2-তে, তখন ওই স্যাম্পলস স্কুলে আমি রিকোয়েস্ট করে কাউন্সিল থেকে একজন টিচার এনে আমি বাংলাটা স্টার্ট করাই। তো কাউন্সিল থেকে একটা টিচার দিছিল, আমি বললাম ঠিক আছে, আমি ভলান্টিয়ার হিসেবে আমি আপনাদের হেল্প করব। তো মনে হয় 6-8 মান্থস এরকম ক্লাসটা হয়েছিল। তো আমি কিন্তু আফটার স্কুল আমি থাকতাম 2 ঘন্টা, আমি হেল্প করতাম। পাশাপাশি আমাদের ওই যে প্যারেন্টস বিভিন্ন প্রোগ্রামগুলো হইতো, তখনও কিন্তু আমি বাচ্চাদেরকে কিভাবে বাংলা, এই যে পতাকা, আমাদের জাতীয় পতাকা, তারপরে ওই যে গাছ, গোল, ফুল, এগুলা ওদেরকে দিতাম, ও সরে এগুলাকে ড্র করতে মানে উৎসাহী করতাম, কিন্তু ওদেরকে বলতাম তোমরা ড্র করো। আমাদের সাথে কলা রয়েছেন, দেখে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলা, কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, সরি, মনে হয় কলাকে আমরা হারিয়ে ফেলেছি। আপুর কাছে আবার যাচ্ছি যে আপনি সেই আসার পর থেকেই চেষ্টা করছেন বাংলা। হ্যাঁ, আমি যখন এই মানে আমি শাডুয়েলে একটা বাসা ইয়েতে ছিলাম, তো আমি আমার পাশে যেয়ে এভরি মানে বিকেলে আমি বলতাম সবাই এখানে চলে আসো, আমার বাচ্চারা বসতো পাশে যেয়ে, কোথায় জায়গা তো এত জায়গা, তো আমি ওদেরকে পড়াতাম। তো যাই হোক, তখন থেকেই শুরু। আমি 2008-এ আমার নতুন বাসা যেটা বউতে আসে, ওখানে এসেই গ্রিন লাইট ইয়ুথ ক্লাব, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কমিউনিটি সেন্টার ইন টাওয়ার হামলেস, তো
ওনাদের জাস্টিন অ্যান্ড তেরেজা ওরা আমাকে এত হেল্প করছে যে একটা বাঙালি মানুষ, হ্যাঁ বাঙালি আমি, ওরা আমাকে একদম নিজের মতো, হ্যাঁ ওরা বলছে তোমার কোনো পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, তুমি তোমার অ্যাক্টিভিটিসগুলো চালিয়ে যাও। তখন আমি আমার সবুজকড়ি বাংলা স্কুল ওই নাম দিয়ে আমি একটা বাংলা স্কুল, আমার ক্লাসে কিন্তু 35-40 স্টুডেন্ট ছিল। আচ্ছা। হ্যাঁ, তো প্রত্যেকটা এই যে 16ই ডিসেম্বর বলেন, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আমার বাচ্চাদের নিয়ে করতাম। আমি নিজে রান্না করে, আমি কখনো একটা পাউন্ড কার কাছ মানে থেকে সে নেই একদম নাই, প্রথম থেকেই আপনি প্রথম বাংলা থেকে। ভাষাটাকে প্রচলিত করবার জন্য এখানে মানে জান বাচ্চাদের- প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছি। তারপরে আপনি চাই যে আছেন বলে আমরা কিন্তু আমাদের নতুন প্রজন্মের অনেকেই মাঝি বাংলাটা দেখতে পেয়েছি, কিন্তু আরও অনেকেই আছেন, অনেকেই ভেরি প্যাশনেট, মানে ওনারা চান যে ওনাদের বাচ্চারা বাংলা। তার সবচেয়ে বড় কথা যেটা, যে আমাদের কাউন্সিলে বিগত দিনগুলোতে এই যে 81 সাল থেকে কিন্তু আমাদের এখানে আমাদের বাঙালি কমিউনিটির প্রতি তাদের একটা আমি বলবো একটা রেসপেক্ট, মানে মর্যাদা থেকেই হোক, আমাদের প্রয়োজনীয়তা বোধ চিন্তা করে ওনারা আমাদের কিন্তু সাপোর্ট করে আসছিলেন। হ্যাঁ, আমাদের যে প্রথমে কিন্তু কমিউনিটি সেন্টারগুলোতে আফটার স্কুল ক্লাবে বাংলা শেখানো হতো, তারপরে স্যাটারডে সানডে যে স্কুলগুলোতে বাংলা শেখানো হতো, ওইগুলোর ফ্যাসিলিটিটাও কিন্তু আমাদের কাউন্সিল আমাদেরকে দিয়ে আসছিল, হ্যাঁ বিগত দিনগুলো থেকে। তারপরে দেখা গেল আমাদের প্যারেন্টসের ইয়েতে স্কুলগুলোতে জিসিএসসি এলেভেলের সুযোগটা করে দিয়েছিল তারা। তো আমি শুধু একটাই বলবো আপু, মাঝে মাঝে খুবই কষ্ট হয় যে আমাদের আগের যে আমাদের সম্মানিত কাউন্সিলররা হয়তো গোটা কয়েকজন ছিলেন, কিন্তু ওনারা কিন্তু নিঃস্বার্থভাবে ওনাদের কাজ করে গেছেন, কিংবা ওনারা চেষ্টা চালিয়ে ওনারা সার্থক হয়েছেন, কারণ ওনারা কখনো নিজের স্বার্থের কথা চিন্তা করেন নাই। আর ভাষাটা হচ্ছে আমাদের একটা জাতীয় ইস্যু। এখানে আমি স্বার্থটাকে আমি বলবো যে যে কেউ এই ভাষার ব্যাপারটা নিয়ে, ওনারা এই ভাষার এই যে ফেসিলিটিগুলো আমাদের যে কাউন্সিল কিংবা আমাদের বিভিন্ন বিভিন্ন প্রজেক্ট থেকে আমরা পাই, ওইখান থেকে ওনারা যদি একবারও চিন্তা করেন যে না আমরা এখান থেকে একটু বেনিফিশিয়াল হব, ওইটাই আমাদের মেন টার্গেট থাকবে, আমি মনে করি আর ওনাদের বাঙালি জাতি বলাই আমি মনে করি ঠিক না। আপনার কাছে আসবো আবার, আমি নাহিদ কাছে যাচ্ছি। আপনি তো এখানে এই দেশে অনেক বছর। জি, অনেক বছর। Yeah. তো আমাদের ভাষা আন্দোলনে এই বিষয়গুলোতে যাওয়ার আগে আমরা যেহেতু ব্রেকে যাব, ছোট্ট করে আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার সন্তানদের, আপু অনেক কাজ করেছেন বাংলা ভাষা নিয়ে, আপনি কতটুকু দিতে পেরেছেন? আমি এখানে থাকি, ইংলিশ আমাদের বলতে হয় এই দেশে থাকলে, বাট আমি যে বাংলা ভাষাটাকে কি পরিমাণে পছন্দ করি, এবং এমন কোনো জায়গা নাই যে আমি বলি না যে বাংলা ভাষা ইজ দ্য রিচেস্ট। কি পরিমাণ রিচ, সুইট রিচ। আমি বলি যে বাংলা গান যদি কেউ শুনতে, বুঝতে শিখে, শুনে এবং বুঝে, সে অন্য কোনো গান শুনবে না। আমি এতটাই পছন্দ করি আমার বাংলা। আমার একটা মেয়ে ছোট, সো আমি রবীন্দ্রসঙ্গীতও শেখাচ্ছি ওকে। আচ্ছা, বাংলা গান শেখা? হ্যাঁ, মানে জাস্ট বাংলা কথা বলতে পারছে। এটা আমাদের অনেক পাওয়া। আমরা আসবো, আমাদের আর অনেক কথা রয়েছে, অনেক কথা শুনবো। সুপ্রিয় দর্শক মণ্ডলীর সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাবার, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন।
ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে এলাম আমি শামীমা মিতা ওমেন্স ওয়ার্ল্ড নিয়ে। কথা বলছিলাম আমাদের ভাষা আন্দোলন এবং বর্তমান যে নারী বাংলা ভাষা এই প্রবাসে বাংলা ভাষাকে এগিয়ে নেবার জন্য তাতে আমাদের নারীদের যে ভূমিকা সেই বিষয়গুলো নিয়ে আমরা ছিলাম। আমাদের সাথে যে দুজন অতিথি রয়েছেন নাহিদ পারভিন এবং সাইদা নাসিমা, এই দুজনের সাথে কথা বলছিলাম। আমরা ছিলাম নাহিদ পারভিন আপনার সাথে, যে আপনি আপনার বাচ্চাদেরকে বাংলা শেখাচ্ছেন, আপনি অনেক বছর এখানে প্রবাসে থাকার পরও জি আপনার বাচ্চাকে রবীন্দ্রসঙ্গীত শেখাচ্ছেন, বাংলা গান শেখাচ্ছেন। সে বাংলা ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, সবসময় রাইম গান সবসময় আমি তাকে শোনাচ্ছি, বলছে। অর্থাৎ মায়ের সাথে সে মায়ের সে মাতৃভাষাটা সে এটার থেকে দূরে না। আচ্ছা, আমরা যেই প্রসঙ্গটা নিয়ে আজ কথা বলছিলাম, আজকের যে দিনটা আজ 21শে ফেব্রুয়ারি এবং এটা বর্তমানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। জাতিসংঘ এই দিনটিকে ঘোষণা করেছেন যে মায়ের ভাষা দিবস। তো এই দিবসটি কিন্তু আমাদের বাঙালি জাতি তৈরি এবং এই দিনটির সাথে বাঙালি জাতি এখন কিন্তু পৃথিবীর সব দেশে এই যে আজ যখন পৃথিবীর বিভিন্ন দেশে দিনটি উদযাপিত হচ্ছে তখন আমরা কিন্তু যেমন ভ্যালেন্টাইন ডে আমরা তখন ইতিহাসটা জানি। এভাবেই যখন মানুষ এই দিনটি ইতিহাস জানতে চায় যে বাঙালি জাতি কিভাবে রক্ত দিয়েছে, কিভাবে জীবন দিয়েছে ভাষার জন্য, সেভাবেই কিন্তু তখন তারা বাংলাদেশটাকে জানে। অর্থাৎ 21শে ফেব্রুয়ারি আমাদের দেশকে প্রতিনিধিত্ব করছে সকল বিশ্বে সকল মানুষের কাছে। এই যে ভাষা আন্দোলন আমরা সবাই জানি 52 ভাষা আন্দোলনে কি হয়েছিল, কিন্তু সেখানে সেই দিনে নারীদের অনেক বড় একটি ভূমিকা ছিল। এই বিষয়টা নিয়ে কিন্তু কথা কম বলা হয়, আমরা খুব বেশি যে জানি তা না। কিন্তু আমি গত সপ্তাহে আমি শেয়ার করছিলাম একটা পোস্ট যে যখন 144 জারি হয়েছিল তখন কিন্তু ঢাকা ইউনিভার্সিটির অনেক মহিলারা ওনারা কিন্তু রাস্তায়, নামগুলো আমার ইয়েতে আছে। আমি ছোট্ট একটা কথা বলি, কেন আমরা মহিলাদের জানি না, তাদের অবদানটা কেউ শুনি নাই। আমাদের একজন আছে অদিতি ফাল্গুনি, উনি এখানে স্টার নিউজ পেপারে একটা লিখেছিলেন। প্রথমেই শুরু করেছেন উনি বলে, ডাজ হিস্টোরি ন্যারেট অনলি হিজ স্টোরি, সো হিজ স্টোরি ভার্সেস হার স্টোরি। বুঝতে পারছেন ব্যাপারটা? স্টোরি কে লিখে তার কথাই স্টোরি বেশি বলে। সো বুঝতে পারছেন? সো মহিলাদের কোনো কথাই এগুলিতে আসা নেই। ইভেন আপনি অবাক হবেন, আমি আগে একটু ঘটনাগুলি বলি। সেই সময়তে কিন্তু আমরা যতটুকু জানি যে আজাদ পত্রিকা যেটা ছিল খুব নামকরা একটা পত্রিকা, যেখানে সবসময় এই ধরনের পলিটিক্যাল আর্টিকেলগুলো লিখতো, সেখানে কিন্তু নারীদেরকে নিয়ে একটি বিশেষ যে পরিমাণে ওনারা অবদান রেখেছে সেই পরিমাণে বলা হয় না। আর চিন্তা করেন 60 ইয়ার্স এগো, মোর দেন দ্যাট 70 ইয়ার্স এগো সোসাইটিটা কীরকম ছিল অ্যাগেনস্ট দ্য। এখনও আমরা অনেক কিছু করতে পারি না এখনও। এই যে আজকে 2021 সাল, আমরা কি করতে পারি? এখনো আমরা ঘরে বন্দি, এখনো আমাদের ফাইট করতে হয়। 52 সালে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রীরা ছিল তাদেরকে পুরুষদের সাথে কথা বলতে হলে পারমিশন নিয়ে 5 মাইল রেডিয়াসের ভিতরে কথা বলতে পারতো না, তাদের পারমিশন নিয়ে এবং তাদের সামনে প্রক্টরের থেকে পারমিশন নিয়ে তাদেরকে সামনে বসে কথা বলতে হতো, তার অবাধ মেলামেশা ছিল না। তো সেই সময় তো কিন্তু নারীরা কিন্তু অনেক এগিয়ে এসেছিল আমরা যেটা জানি। তো আমি তারা ক্ষণজন্মা, আই ক্যান নট বিলিভ ইট। তারা যে কি পরিমাণে কারেজিয়াস, ডেফিনেটলি এটা ফ্যামিলি থেকে এসছে, ফ্যামিলি। সেই সময় আমি বলি যখন এই প্রথম ঘোষণা হলো, অ্যাকচুয়ালি ভাষা আন্দোলনটা শুরু হয় আমরা জানি যে 47-এর পার্টিশনের থেকে। পার্টিশনের পরেই পাকিস্তান হলো আলাদা। পাকিস্তানের দ্বারা তো সবসময়ই আমাদের ডমিনেট করতো, তো তারা চাইলো যে উর্দুই একমাত্র ভাষা। তো সেই থেকেই বজ্রপাত শুরু হলো। এখন খাজা নাজিমুদ্দিন যখন জানুয়ারিতে 29শে জানুয়ারি দিল, বললো যে ডিক্লেয়ার করলো যে একমাত্র উর্দুই হবে এখানকার ভাষা, বাঙালিরা সেটা নিতে পারলো না। সেই সময়ে এই যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ভাইদের সাথে মহিলারাও জয়েন করলো, তারা একত্রতা ঘোষণা করে সাহস, এতটা সাহস আমারও ছিল না। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি তারও 60 ইয়ার্স পরে, আমারও এত সাহস ছিল না। আমিও পলিটিক্যালি ইনভলভ ছিলাম, এত সাহস ছিল না।
ওনারা যে পরিমাণে সাহস দেখিয়েছে। সো তাদের মধ্যে আমি বলবো কিছু মানুষ যাদের কিছু নাম আমার কাছে কেন নামের শেষ নেই, আনবিলিভেবল লিস্ট। সো কিছু কিছু নাম যাদের যেমন মনে করেন রোশনারা বাচ্চু, রওশনারা বাচ্চু ছিলেন যিনি প্রথম এই ব্যারিকেডটা ভেঙে বের হয়ে ছেলেরা হয়েছিলেন। ভাঙতে পারে নাই, হ্যাঁ কারণ সেই দিন কারফিউ ছিল। সো সরকার ঘোষণা দিল 2 জনের বেশি একসাথে দেখলে তারা ইয়া করবে, অ্যারেস্ট করবে। সো তারা মিটিং করে ডিসাইড করলো যে 2 জন করে যাবে আমতলায়, জি এবং আমতলায় জড়ো হয়ে সেখান থেকে তারা মুভ করবে। তো এখন ছেলেরা যখন রোকেয়া হলের সামনে পুলিশের গাড়ি এসে থেমে, অনেক গাড়ি এসে বসে আছে, কাউকে দেখলেই তারা উঠায় নেবে। তো ছেলেরা দুজন করে যখন আমতলার দিকে একটু জল হলেই তাদেরকে ট্রাকে তুলে নিয়ে যাচ্ছে। তো এই ট্রাকে তুলে ছেলেদের যখন নিয়ে যাচ্ছে তখন মেয়েরা গিয়ে সেই ব্যারিকেডটা ভেঙে, মেয়েরাই প্রথম 144 ধারা ভেঙে এই আন্দোলন প্রতিষ্ঠা করছে। এই বিষয়টাই কিন্তু এটাই কিন্তু আমরা আপু আমার সাথে একমত হবেন যে এই যে 144 ধারা যেটা ছিল সেটা যে মেয়েরাই প্রথম ভেঙেছে। হ্যাঁ, ছেলেরা বের হলে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছিল এবং পুলিশের সাথে ফিজিক্যালি ফাইট করে কিছু ছেলে নিজ দিয়ে পালিয়ে মানে বের হয়ে যাচ্ছে বা ব্যারিকেডের উপর দিয়ে যাচ্ছে, জাম্প করে গিয়েছে, কিন্তু মেয়েরা তো জাম্প করে যেতে পারছে না। সরাসরি ভেঙে এবং ওইটা ভাঙতে গিয়ে অনেকে লাঠির আঘাত খেয়েছে, আহত হয়েছে, টিয়ার গ্যাস খেয়েছে, কেউ আবার অ্যারেস্টও হয়েছে। সো এই যে হালিমা খাতুন, ডক্টর হালিমা খাতুন, তারপরে কাজী খালেদা খাতুন, আনোয়ারা খাতুন, সুফিয়া খান, তারপরে এবং আমাদের যে বেগম সুফিয়া কামাল, উনিও তখন ছাত্রী ছিলেন তখন। হ্যাঁ, না উনি একটু সিনিয়র ছিলেন বোধহয়, না ছাত্রী ছিলেন, রাইট। হ্যাঁ, তো উনি এই 44 ধারার ইয়ের মধ্যে তারা কয়েকজন মেইন তারা লিডার করেছেন। তারা কি করেছে, হ্যাঁ তারা কি হ্যাঁ তারা কি করলো, গ্রুপে বিভিন্ন জায়গা থেকে এসে জড়ো হলো, একসাথে যায়নি। তো এক একটা গ্রুপের লিডারশিপ নিল এক একজনে। এই যে কয়েকজনের নাম বললাম, আমার কাছে সবচেয়ে মজা তারা এই যে আপনার 2টি স্কুল থেকে, একটা কামরুন্নেসা স্কুল, ওইখানে চলে গেল দুজন করে গিয়ে স্কুল থেকে, স্কুলের মেয়েরা এই ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, আপনি বিশ্বাস করতে পারেন যে ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে তারা ভাষা আন্দোলনের কমিটিতে তাদের নাম ছিল, তারা রাস্তায় নেমেছে। আমাদের বাচ্চাদেরকে তো আমরা এই ঘরে বসো, আমরা চিন্তা করতে পারি না 8-9 এর বাচ্চাদের, মানে এটাই বোঝা যায় যে আন্দোলনে যাবে 8-9 এর মেয়ে, আমার ক্লাস 8 এর মেয়ে আন্দোলনে যাবে। আমি আজকে 70 বছর পরে এসেও আমি এটা বিশ্বাস করতে পারতেছি না, কিন্তু তারা এটা করেছিলেন। জুলেখা হক, হ্যাঁ জুলেখা হক ছিলেন কামরুন্নেসা স্কুলের অনলি ক্লাস 8 এর ছাত্রী। সে সেই মুক্তি সংগ্রাম ভাষা সংগ্রাম পরিষদে তার নাম ছিল, এবং সে অর্ধশত মেয়ে স্কুল থেকে নিয়ে এসে জয়েন করেছে এই আমতলায়। কিন্তু যখন ওই যে রিয়েটা মানে সালাম বরকত, রফিক, জব্বার, ওই আমতলা থেকে তারা জড়ো হয়ে 12টার দিকে বের হয়, তখন ওইখানে অনেক মেয়ে, যেহেতু তারা বিভিন্ন স্কুল থেকে, হ্যাঁ বিভিন্ন স্কুল থেকে কালেক্ট করে বিভিন্ন জায়গা থেকে মেয়েদের মানে এরা খুব মজবুত ছিল। এরা লিফলেটিং করা, তারপরে আপনার চাঁদা তোলা, বাড়ি বাড়ি হেঁটে হেঁটে এই ভাষা আন্দোলনের জন্য চাঁদা তুলেছে, এই সবগুলি কাজ কিন্তু মেয়েরা করেছে। আপুর কাছে যাচ্ছি যে আপু এই ইতিহাসগুলো আপনার কাছে অনেক জানা, যে ছেলেরা যখন ওই যে মেডিকেলের দিকে যায় তখন রোকেয়ালের সামনে কিন্তু মেয়েদের মিছিলটাও কিন্তু তখন চলে এসেছে, ছিল ওনাদের। হ্যাঁ, তারপরে যখন ওই যে 144 ধারা ভঙ্গ করার কারণে মিলিটারি যখন আসলো, তখন কিন্তু মিছিলের সামনে মেয়েরা ছিল না, এর জন্য হয়তো বা ওনারা বেঁচে গিয়েছেন। আর ইতিহাসে ওই যে সালাম বরকত, রফিক, জব্বার ওনাদের নামটা কি, বাট ওনাদের আমি মনে করি মানে ওই যে আমাদের মহিলাদের অবদান কিংবা আমাদের মেয়েদের অবদান, এটাও কিন্তু ইতিহাসের পাতায় পাতায় থাকা উচিত। কারণ একটা মানে তখনকার সময় একটা মহিলা আন্দোলনের কথা তো চিন্তাই করতে পারতো না। তারপরও যেহেতু ওনারা ঢাকা ইউনিভার্সিটি ছিলেন, হ্যাঁ ওনারা কত সাহস করে উৎসাহ দিয়েছেন। আমাদের বলা, আমাদের সময় হলে আবার ছোট্ট একটি বিরতিতে যাবার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবার আসছি কিছুক্ষণের মধ্যে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে এলাম আমি শামীমা মিতা উইমেন্স ওয়ার্ল্ড নিয়ে। কথা বলছিলাম আজ এই ভাষা দিবসে এই ভাষা আন্দোলনে নারীদের ভূমিকা নিয়ে এবং বর্তমান সময়তে এই প্রবাসে বাংলা ভাষাকে কীভাবে প্রচার এবং প্রসার করা যায় এবং বাংলা ভাষাকে কীভাবে আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া যায় এই বিষয়গুলো নিয়ে আমরা আমি চলে যাচ্ছি। আমাদের সাথে যে দুজন অতিথি রয়েছে, আমার সাথে রয়েছেন সাইদা নাসিমা এবং রয়েছেন নাহিদ আপু। আপু, আপনার কাছে যে আমরা ইতিহাস যেটা জানছিলাম, মানে ভাষা আন্দোলনে যে নারীদের ভূমিকা ছিল, আমরা জানি পুরুষদের ভূমিকা সম্পর্কে আমরা জানি, সেই সাথে যে নারীদের, তা আমি খুব ছোট্ট করে ঢাকার বাহিরে যেসব নারী আন্দোলন, ঢাকার বাহিরেও কিন্তু নারী আন্দোলন করেছে, সেই সম্পর্কে খুব ছোট্ট করে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। সেই সময় যখন আন্দোলনটা হয় তখন সারা বাংলাদেশেই হয়েছে, জি, এবং সারা বাংলাদেশেই বিভিন্ন জেলা শহরগুলোতে মহিলারা এগিয়ে আসছে এবং জয়েন করেছে এই পুরুষদের পাশাপাশি। তার মধ্যে কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা আমার না বললে পারবো না, এতটাই বলতে ইচ্ছা করছে। একজন নারায়ণগঞ্জের, যিনি স্কুলের হেড টিচার ছিলেন সেই সময়ে, উনি মমতাজ বেগম। জি, সো দুঃখের বিষয় যে ওনার নামই অনেকে জানে না। হ্যাঁ, আমরা যারা নাকি এই বিষয় নিয়ে কাজ করেছে তা আমরা জানি, কিন্তু আমার মনে হয় সাধারণ যে আছেন দর্শক যারা আছেন তারা অনেকেই জানেন না যে নারায়ণগঞ্জের জি, এই যে উনি যখন এই ইয়াকে রাষ্ট্রভাষা উর্দু ঘোষণা করা হলো, উনি ওনার স্কুলের ছাত্রীদের নিয়ে, আরও মহিলাদের নিয়ে ওনার স্কুলের পাশে একটা মাঠে সমাবেশ করলেন। এই সমাবেশে করায় দায়ে এবং এই ভাষা আন্দোলন সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য ওনাকে অ্যারেস্ট করা হলো। যে ওনাকে অ্যারেস্ট করা হলো। সো এখন এই ওনাকে যখন অ্যারেস্ট করে নিয়ে যায়, পুরা নারায়ণগঞ্জ একদম তুলপার হয়ে গেছে, ওনাকে যেন নিতে না পারে। সমস্ত দিন ওনাকে আটকে রেখেছে, নিতে পারে নাই। মানুষজন এমনভাবে ফাইট করেছে পুলিশের বিরুদ্ধে। হ্যাঁ, তারপরে উনিকে নিয়েই গেল, কোর্টে নিল। তখন কোর্টে ওনাকে বলল যে তুমি যদি স্বীকার করো যে তুমি ভুল করছো, এটা ঠিক করা হয় নাই, তোমাকে আমরা ছেড়ে দিব, নিঃশর্ত মুক্তি দিব। উনি বলে এই শর্তে আমি মুক্তি চাই না। এই কারণে উনি 2 বছর সাজা ভোগ করে যখন আসলেন, ওনার হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে গেল। ওনার মেয়ে একটা ছিল, মেয়ের সাথেও তার হাজব্যান্ড কখনো তাকে দেখা করতে দেয়নি। বাকি জীবনটা উনি শিক্ষকতা করে একা একাই কাটিয়েছেন। 67 সালে আমরা তো নারায়ণগঞ্জে গেলাম, সিলেটেও সিলেটের ঘটনা আরও বড়। সিলেটে আরও বড়। সিলেট যে মহিলা সমিতি ছিল তখনকার, যে সদস্যরা, অনেক নাম আছে ওইখানে, যে ওনারা স্মারকলিপি দিলেন তখনকার মন্ত্রীর কাছে এবং মোহাম্মদ আলী জিন্নার কাছে ওনারা স্মারকলিপি পাঠাইলেন এই ইয়ার বিরুদ্ধে। এবং তারা রাস্তায় নেমে আন্দোলন করলেন, সভা সমিতি করলেন। অনেক বড় একটা নাম এই ইয়াতে না বললেই পারি না, যে উনি হলেন সালেহা বেগম। আমি জানি না আপনারা শুনেছেন কিনা। সালেহা বেগম ছোট্ট একটা মেয়ে, স্কুলে পড়ে ময়মনসিংহে। উনি সেই দিন, যেদিন ছাত্ররা মারা গেল, তারপরের দিন উনি কালো পতাকা উত্তোলন করছে ময়মনসিংহ স্কুলে। সেই দায়ে ওনাকে 3 বছরের জন্য স্কুল থেকে বের করে দিল এবং আর কখনোই তার লেখাপড়া হয় নাই। আমরা জানি, সেটাই আমরা জানি যে যে কোনো কাজই সমাজে, আমাদের সমাজে যে কোনো কাজই আমরা যদি দেখি, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই 52 ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, বর্তমান প্রজন্ম, বর্তমান সময়, পুরুষের পাশাপাশি নারীরা সবসময় একটি অনেক বড় একটি ভূমিকা পালন করেছে। সেই 52 ভাষা আন্দোলনে আমরা 48 সাল থেকে যখন ভাষা আন্দোলন শুরু হয়, তখন থেকে ইডেন কলেজের ছাত্রীরা কিংবা যারা নাকি আন্দোলনে ছিলেন, সেই প্রধান ভূমিকাতে ছিলেন, যেন অধ্যাপক আবুল কাসেমের বাসাতে, যখন আজিমপুরে তার বাসাতে মিটিং মিছিল হতো, তার স্ত্রী তারা কীভাবে রান্নাবান্না করে খাওয়াতেন এবং তাদেরকে বাসায় ধরতে এসেছিল। সে পুলিশের সাথে এমনভাবে কথা বলেছেন যে অনেকটা সময় পুলিশকে আটকে রেখেছিলেন যে তারা পিছন দিয়ে পালিয়ে যেতে পারে। এই যে নারীদের যে ভূমিকা, তারপরে যখন রোকেয়ালের সামনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রথম যে ঘটনাটা ঘটলো, সবচেয়ে বড় যে মর্মান্তিক ঘটনা, পুলিশ যে গুলি করলো 44 ধারা জারি ভঙ্গ করার জন্য, তখন কিন্তু নারীরা অনেক ভূমিকা পালন করেছে। তাদের সেবা করা, আহতদের সেবা করা, চাঁদা তুলে তাদের চিকিৎসা করানো এবং বিভিন্নভাবে এই আন্দোলনকে বেগবান করার জন্য। আমরা জানি যে অনেক
অনেক ছাত্রীরা তাদের গহনা বিক্রি করে বিভিন্নভাবে পয়সা কালেক্ট করে তাদের চিকিৎসা করেছে, তাদের ফান্ড তৈরি করেছে। তো এই যে ভাষা আন্দোলনে এতে নারীদের ভূমিকা অনেক অতুলনীয়, একটি, হ্যাঁ। মানে দুঃখের গভীর দুঃখের ঘটনা। বিষয় যে এই যে স্টোরিগুলি মানুষের জানা নাই, এই যে এত বড় ত্যাগ তারা স্বীকার করলেন মহিলারা, এটা আমাদেরকে আসেই বলতে না। হবে, আমাদেরকে জানাতে হবে, জানাতে আসেই না। হবে। এই যে হুম, কয়জন কেউ হয়তো মমতাজ বা উদ্যোগ বেগমকে নিয়ে- চিনে, কয়জন সালেহা খাতুনকে চিনে, এই যে তবে সালেহা একটি এই জিনিস যে 2017 সালে কিন্তু এই যে ভাষা আন্দোলনে এই যে যাদের রসনা বাচ্চু এবং অনেকে প্রায় 17 জন নারীকে 21 পদক দেওয়া হয়েছে। মরণোত্তর। হ্যাঁ, এই যে মরণোত্তর, তারা জীবিত থাকা অবস্থায় মানে এত বছর পরে তাদেরকে 21 একটা পদক দেওয়া ইন্টারেস্টিং হলো। জিনিস বলবো এখানে, এই যে মমতাজ বেগমকে পদক দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করা হলো 2010-এ, তখন এটাকে নাকচ করা হলো। কেন জানেন? যে এই নাম আমরা শুনি নাই। ও, মন্ত্রী বলল এই নাম আমরা শুনি নাই কখনো। সেটাই তো আমাদেরকে কতটা দুঃখের, একটা মহিলা সবচেয়ে বেশি সময়কাল জেলে ছিল এই ভাষা আন্দোলনের জন্য, আর ওনার নামই কেউ শোনে নাই, একজন মিনিস্টার উনি এটার নাম শোনে নাই। সো এটা এখন সত্যি দুঃখজনক। তবে হ্যাঁ। আমাদের আমরা যারা আছি বা সমাজে যারা আছি, আমরা যদি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে কথা বলি, এটা কিন্তু সবার সামনে চলে আসবে। আমরা চাই যে মানুষ জানুক, বইয়ের মাধ্যমে যেমন ওনাদের নামগুলা, যারা নাকি শহীদ হয়েছেন তাদের নাম তো আমাদের স্মরণে সবসময় থাকবে। তার পাশাপাশি নারী সমাজের যে ভূমিকা সেটা আমরা স্মরণ করবো। আমরা নারীরা তাদের জন্য গর্বিত হব যে এই ভাষা আন্দোলনের সাথে আমাদের নারীদেরও একটি অনেক ভালো অবদান যোগাযোগ ছিল। রয়েছে এবং নারীদের অবদান অনস্বীকার্য। অনন্য, হ্যাঁ। আমি চলে যাচ্ছি নাসিমা আপু আপনার কাছে। আমরা একটু এই বর্তমান সময়তে এই যে বিভিন্ন স্কুল থেকে প্রবাসী ইংল্যান্ডে বিভিন্ন স্কুলে যে আমাদের বাচ্চাদের জিসিএসসি পরীক্ষা দেওয়ার একটা সুযোগ ছিল, যে বাংলায় তারা স্কুল থেকে জিসিএসসি দিত, এই জিনিসটা অনেক স্কুল থেকে এই বিষয়টি তুলে নেওয়া হচ্ছে। তো এই বিষয়টি নিয়ে আপনি কাজ করছেন, এই বিষয়টি নিয়ে আপনি একটু যদি বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, এবং কীভাবে আমরা এটাকে রহিত করতে পারি। আপু, আমাদের প্রথমেই একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আমরা একমাত্র জাতি যারা দেশে মানে বাসার জন্য যুদ্ধ করেছিলেন। হ্যাঁ, বাসার জন্য অনেকেরই জীবন দিতে হয়েছিল। পৃথিবীতে আর কোনো দেশ নাই যে তাদের নিজের মায়ের বাসা, নিজের মাতৃভাষার জন্য জীবন দিতে হয়েছিল, যুদ্ধ করতে হয়েছিল। তো আমাদের এই দিনটা আমাদেরই এই দিন, হ্যাঁ, ওইটাই মানে আমরা মানে খুবই শ্রদ্ধার সঙ্গে ওনাদের স্মরণ করি, যারা আমাদের জন্য এত বড় স্যাক্রিফাইস ওনারা করেছিলেন, আর আমাদের আজকে আমরা বাংলায় কথা বলতে পারছি। আর তারপর আমি যেটা বলবো যে আমাদের ভাষাটা বাংলা হচ্ছে সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, মানে প্রথম সুইট ভাষা। আমি গুগলে গিয়ে আমার মেয়ে ওই দিন বের করে দেখালো যে গুগলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আর দ্বিতীয়ত যেটা যে চিন্তা করেন, মানে এগুলো চিন্তা করলে যে আমরা আমাদের ভাষাকে মূল্যায়ন করছি না, আমরা এই ভাষাটাকে কিভাবে আমাদের নতুন প্রজন্মের মাঝে আমরা এই ভাষাটাকে জিয়ে রাখি, এই চিন্তা আমাদের মাথায় এতটুক নাই। কিন্তু এই ভাষাটা হচ্ছে দুনিয়াতে সবচেয়ে সুইট ভাষা, সবচেয়ে সুন্দর ভাষা। চিন্তা করেন। তারপরে আবার আরেকটা কথা যে 5th লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ, মানে সারা দুনিয়াতে স্পোকেন লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ, মানে সারা দুনিয়াতে 5মতম আমাদের ভাষাটা। চিন্তা করেন, মানে 100 কতটা ভাষার মাঝে আমাদের বাংলা ভাষাটা হচ্ছে 5th লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ। চিন্তা করেন, এগুলো চিন্তা করলে আমি সবসময় এগুলা নিয়ে মাথা উঁচু, আবার আমরা তো আরো বেশি অহংকারিত হয়ে যাই। এখন আমাদের যেটা দায়িত্ব, যে আমরা তো আর সবসময় থাকবো না, হ্যাঁ, আমাদেরকেও মরে যেতে হবে। আমরা যাওয়ার পরে আমাদের এই ভাষাটা আমাদের প্রজন্ম কতটুক ধরে রাখবে, ওদের এই ভাষার প্রতি কতটুক শ্রদ্ধা ভক্তি থাকবে, তারা কতটুক আমাদের সমাজে এই ভাষাটাকে মানে বিস্তৃতি লাভ করতে পারবে, সেটাই হচ্ছে এখন আমাদের মূল কথা। তো আমি যেটা বলবো আর কি আপু, যে আমাদের সবার অবস্থান থেকে আমরা সাধ্যমতো চেষ্টা করব যে কিভাবে আমাদের বাচ্চাদেরকে ভাষাটাকে সুন্দর করে ওদের মাঝে আমরা দিয়ে যেতে পারি। আর আপনার মধ্যে আচ্ছা, আপনি বোধহয় আপনার বাচ্চাকে জিসিএসসি দেওয়াচ্ছেন বাংলা ভাষাতে? না, আমার মেয়ে মানে জিসিএসসিতে ডবল স্টার আনছিল, মানে একদম 9 যেটা বলে আর কি, ডবল স্টার। তো আমার ছেলে
আমি গত 1 বছর ধরে আমার স্কুলে আমি যুদ্ধ করছি আমার স্কুলের হেড টিচার ডেপুটি হেডের সঙ্গে যে আমার ছেলেকে আমি বাংলা দেব। তো ওনারা বললেন যে আমাদের তো কয়েকজন বাচ্চা ছিল, ওরা এখন চাচ্ছে না। কারণ চাচ্ছে না, আমি বলি কেন চায় না, কারণ যে কোনো জিনিস বাচ্চাদের ইন্টারেস্ট মানে ওদেরকে দেখাতে হয় যে এটা এই জিনিসটার প্রতি ওদের একটা মানে দুর্বল করতে হয়, হ্যাঁ, ওই সৌন্দর্যটা আকর্ষণ তৈরি করতে হয়। তো আমাদের বাচ্চাদের সমস্যা হচ্ছে যে স্কুল থেকে ওদেরকে এনকারেজ করা হয় না, কোনো একটা মানে আমি বলবো 100-এর মাঝে 1% ওদেরকে বাংলা ভাষার জন্য এনকারেজ করা হয় না। তাহলে এই বাচ্চাটা কিভাবে বলবে যে না আমি বাংলা শিখবো? তারা বাংলা না শিখে অন্য ভাষা শিখতে বলে। তো আমাদের বাচ্চাদের ভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজটা অন্তত তাদের মায়ের ভাষা মাদার টাং বাংলা হওয়া উচিত। তো ওই বিষয়টা স্কুলে যখন তারা একটু ইগনোর করে, তারা সব সময় চায় না যে আমাদের বাচ্চাটা বাংলা শেখো। এই ইন্টারেস্টটা আমাদের প্যারেন্টসদেরকে গ্রো করতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে টাওয়ার হ্যামলেটে কিন্তু এই বাংলা ভাষার জন্য টাওয়ার হ্যামলেট কাউন্সিল থেকে অনেক বিভিন্ন প্রজেক্ট ছিল বাংলা স্কুলের জন্য। তাদের একটা 76 তাদের একটা ই ছিল। আমি আসছি আপু, আমি একটু বলি। তো আমাদের বিগত দিনগুলোতে কিন্তু আমাদের প্রত্যেকটা হ্যাঁ কমিউনিটিতে আমাদের যে কমিউনিটি সার্ভিসগুলো টাওয়ার হামলেসে, স্পেশালি আমি অ্যালায়েন্সের একজন সদস্য টাওয়ার হামলেস যে কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিসের। তো বিগত দিনগুলো এই যে প্রজেক্টগুলোতে একটা ফান্ড দেওয়া হতো কিংবা টিচার প্রোভাইড করা হতো, আবার ওই যে মেটেরিয়ালসগুলা তারপরে রিসোর্সগুলা এগুলো তারা কাউন্সিল থেকে দিত। এখন কাউন্সিল ওই যে জন বিগস আমাদের নতুন যে মেয়র, উনি আসার পর থেকে ওই যে কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিসের জন্য যে শুধু আমাদের ভাষা না, এখানে আর 8-9টা ভাষা মানে ইনক্লুডেড। তো ওই ভাষার যে ফান্ডটা ছিল সেটা ওনারা কাট করতে চাচ্ছেন কিংবা অলরেডি করে ফেলছেন 2019 থেকে। আর এখন যেটা হচ্ছে আর কি, ওনারা নতুন যে ওই যে আমাদের লাস্ট ক্যাবিনেট মিটিংয়ে আমিও ছিলাম, তখন বলা হয় মানে সবার মতামত নেওয়ার পরে ওনারা দেখা যায় যে আমাদের ধরেন 18 জন কাউন্সিলর, ওনাদের মাঝে দেখা যায় 12-13 জন বলে না বাংলা শিখে কি হবে, বাংলা মানে ওনারা বাংলাতে তো আরবিক, হ্যাঁ আরবিক শিখবে। কিন্তু আমার কথা হচ্ছে আরবিকও তো শিখবে, এটা যেহেতু আমরা মুসলমান, কিন্তু বাংলাটা তো সেকেন্ড হবে, সেকেন্ড আমার বাচ্চাদের ভাষা মায়ের ভাষা। এই বিষয়ে একটা ছোট্ট স্টোরি বলবো যে বাংলা ভাষাটা কেন আমাদের কিভাবে না শিখলে কিভাবে আমরা লজ্জিত হব। আমি ওইটাই বলতে চাই আর কি যে আমরা আরবিক আমাদের বাচ্চাদের কিন্তু আমি কিন্তু আমার ছেলে মেয়েকে আমি ইব্রাহিম কলেজে দিছি 2009 থেকে। আমি লাস্ট 10 ইয়ার্স আমি ইব্রাহিম কলেজে দিছি। আমি 360 পাউন্ড এরকম করে দিতাম এভরি 3 মান্থ। কোথায় এটা না, হ্যাঁ আরবিক শেখানোর জন্য। কিন্তু না আমাদের এখানে গভর্নমেন্ট যেহেতু সুযোগটা দিছে যে একটা স্টেট ল্যাঙ্গুয়েজ শেখাও বাচ্চাদের উচিত। বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদেরকে আমরা বাঙালি যারা আছি আমাদেরকে এই বাংলা ভাষাটা যাতে আমরা চর্চা করতে পারি, আমাদের বাচ্চারা যাতে ইন্টারেস্ট। কারণ আপনি যদি আমরা টাওয়ার হ্যামলেট কেন কাট করছে আমি যেটা মনে করি, কারণ তারা সেই ধরনের বাচ্চা বাংলা স্টুডেন্ট পাচ্ছে না, এই ধরনের বিষয়। অর্থাৎ আমাদের বাচ্চাদেরকে নিতে হবে, আর তারা যখন দেখবে যে না প্রচুর মানুষ আছে, প্রচুর বাচ্চা আছে বাংলা শেখার জন্য, বাচ্চারা না এটাও ঠিক না আপু। আমি বলি বাচ্চারা আছে, আমরা কিন্তু 32 স্কুলের সিগনেচার পিটিশন আমরা কাউন্সিলে সাবমিট করছি 2016-এ। এত মানে 270 প্যারেন্টস সিগনেচার করছেন, 150 প্যারেন্টস এক একটা স্কুল থেকে। আমি নিজে ছিলাম, আরও কয়েকজন মহিলা মিলে। আমরা আমাদের প্যারেন্টসরা, হ্যাঁ আমাদের প্যারেন্টসরা চান, কিন্তু বিকজ অফ ওই যে কিছু ওই যে বাধা, তারপরে দিয়ে হ্যাঁ উদ্বুদ্ধ করতে হবে, হ্যাঁ যারা নাকি উপরে আছেন বিভিন্ন কাউন্সিলর, তারপরে মেয়র, সবাই চেষ্টা করতে হবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমি আপনাকে একদম 1 মিনিটের মধ্যে স্টোরিটা বলে দর্শকদের ঠিক আছে। স্টোরিটা হলো একজন পাকিস্তানি প্যারেন্টস স্কুলে একটা চিঠি নিয়ে গেছে, সে ইংলিশ জানে না তার বাচ্চার সম্পর্কে। তো ইংলিশ টিচাররা সে উর্দু ভাষায় চিঠিটা পড়তে পারতেছে না, তো এখন খুঁজতেছে কে চিঠিটা পড়ে শোনাইতে পারবে। কেউ চিঠিটা পড়ে শোনাতে পারতেছে না। আমাদের একজন বাঙালি আপা গিয়ে সেই চিঠিটা পড়ে শোনাইছে। বলে যে একজন পাকিস্তানি টিচার ছিল যে তুমি চিঠি পড়তে পারো না? বলে না।
মানে তো সে সেটা পাকিস্তানি কিন্তু সে তার দেশের ভাষা তার পারছে দেশের না। তখন ওই সব অন্য টিচাররা খুবই শেম করলো যে তার নিজের ভাষা সে জানে না। আচ্ছা, তো ওইটাই বুঝতে পারছেন? আমাদের তো এটাই আমাদের বুঝতে হবে। ভাষাটা অনেক ধন্যবাদ। আমাদের ভাষাটা জানাটা আমাদের এতটা ইম্পর্টেন্ট। আর প্যারেন্টসদেরকে আমি বলবো দুইটা ভাষা বা যতটা ভাষা পারবে বাচ্চাদের ব্রেন মেধা তত ভালো হবে, Develop পড়াশোনায় তারা তত ভালো হবে। এটা সায়েন্স, এটা আমাদেরকে বিলিভ করতে অনেক হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে আপনাকে একদম 30 সেকেন্ডে শেষ করার জন্য অনুরোধ করব। না, আমি দর্শকের উদ্দেশ্যে কিংবা আমাদের সম্মানিত সব প্যারেন্টস মা বাবারা যারা বাসায় বসে দেখছেন সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, কাউন্সিলে যে পদক্ষেপই নেক না কেন, যেটাই মানে আমাদের কাউন্সিলররা কিংবা মেয়র, আমাদের যে বর্তমান মেয়র, ওনারা যদি কাট করতে চান কিন্তু আমাদের ভাষাটা তো ওনারা বুঝতে হবে, আমাদের দাবিটা তো ওনাদের মানতে হবে, কারণ আমরা পার্ট অফ কমিউনিটি, আমরা কমিউনিটির বাইরে কেউ না। আর আমাদের বাচ্চাদের কোনটা ভালো কোনটা মন্দ এটা আমরা প্যারেন্টসরা সবচেয়ে ভালো বুঝবো। তো আপনারা এই সুযোগ সুবিধাটা আমাদের বাচ্চাদের থেকে বঞ্চিত করবেন না। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, সবাই সবার অবস্থান থেকে আপনারা এর জন্য লড়াই করে যান। আর স্কুলগুলোতে যেভাবে শেখানো অনেক হয় ধন্যবাদ আপু, বাসায় এভাবে শেখানো হয় না। অনেক ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আমাদের সাথে ছিলেন, আমার দুজন অতিথি যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমাদেরকে একটি জিনিসই দেখতে হবে, এই বাংলা ভাষা আমাদের গর্বের ভাষা, বাংলা নিয়ে আমরা গর্ব করি। তাই আমাদের নতুন প্রজন্ম এবং নতুন প্রজন্মের মাঝে এই ভাষার মর্মত্ব এবং মূল্যবোধ তাদের চেতনায় জাগ্রত করতে হবে এবং তাদেরকে এই ভাষার মাঝে আমাদেরই ধরে রাখতে হবে। অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।